ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল দাস আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলা মডেল প্রশ্ন, সিলেবাস 2025 এবং সেট নম্বর 1। হ্যাঁ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। তোমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাংলা সাবজেক্ট, পূর্ণমান 30, সময় 60 মিনিট। তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, আমরা তো ফার্স্ট ইউনিট টেস্ট জেনে এসেছি 15 মার্কের, কিন্তু এই বছর থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 30 মার্কের হবে। কাজেই তোমাদের পড়াশোনার পরিধিও বাড়াতে হবে। আগে যতটুকু পড়াশোনা করে ফার্স্ট ইউনিট পরীক্ষা দিয়েছো, এখন আর একটু বেশি করে পড়ালেখা করতে হবে। সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রই তোমাদের এখানে দেখানো হবে। আশা করি সম্পূর্ণ সিলেবাসকে টাচ করে এই প্রশ্নটা আমি করেছি। কাজেই তোমরা প্রশ্নটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো সুন্দরভাবে দেখো, তাহলে তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবেই। আমি এরকম করে 5-6টি তোমাদের সেট দেব। তোমরা পরবর্তীতে আমার এই চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করা থাকবে, এক এক করে তোমরা দেখতে পাবে। যাই হোক, আর কথা নয়, আমাদের সরাসরি দেখে যাচ্ছি সিলেবাসে। সিলেবাস হচ্ছে সাহিত্য মেলায় কী কী আছে: ভরদপুরে সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে, নয়ন তুলে মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাসফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি, এবং হজবরালা 1 থেকে 14, এবং ভাষাচর্চা, বিসর্গ সন্ধি, শব্দের গঠন। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসের সমস্ত কিছুকে টাচ করে আমি এই প্রশ্নটা করিয়েছি। কাজেই তোমরা আশা করি এই প্রশ্নটা দেখে অনেক উপকৃত হবে এবং ভালো করে তোমরা স্টাডি করবে। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, সিলেবাস। হ্যাঁ, এখানে 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে। তারপরে 2 নম্বরে হচ্ছে তোমার কি একটি বাক্য উত্তর দাও, এবং 3 নম্বরে হচ্ছে তোমার 2 বা ততোধিক বাক্য উত্তর দাও, এবং পরবর্তীতে হজবরলর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 4 নম্বরে 1 থেকে 14 পৃষ্ঠা তোমাদের আছে সিলেবাস। সেই সিলেবাসে মোটামুটি এখানে 1 নম্বর করে 4টি প্রশ্ন উত্তর দেবে। এখানে আমি 8টি প্রশ্ন দিয়েছি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন। এবার আমরা সরাসরি সমাধানে চলে যাব। হ্যাঁ, নৌকার খোলের মধ্যে বোঝাই করা আছে। কি আছে বোঝাই করা আছে? হচ্ছে খড়ের আটি। হ্যাঁ, তারপরে শঙ্কর ইমু পাখিকে বসতে দেখেছিল তাল গাছে, নারকেল গাছে, আম গাছে নাকি সবেদা গাছে? সবেদা গাছে। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর নাকি আম গাছ? হ্যাঁ, পাম। হ্যাঁ, তারপরে মাছরাঙাটির গায়ের পরে রোদ, বৃষ্টি, আলো, আলো। তারপরে কুকুরের ঝগড়া আর রাগের শব্দ হচ্ছে ঘেউ। তারপরে তোমার ঝিরঝির বৃষ্টির পরে ঘাসে পা দিয়েছে কবি প্রেমেন্দ্র মিত্র, একটা বাচ্চা মেয়ে, ঘাস ফড়িং নাকি সাপ? এখানে কবি প্রেমেন্দ্র মিত্র। কুমোরে পোকা বাসা নির্মাণের জন্য কত দূর থেকে মাটি সংগ্রহ করে আনে? 20 থেকে 30 নাকি গজ, নাকি 40 থেকে 50, নাকি 50 থেকে 60 গজ, অর্থাৎ 60 থেকে 70 গজ। এরপরে ঢেউয়ে ঢেউয়ে কত কি লিখে গেছে? শীত, বর্ষা, শরৎ নাকি বসন্ত? বর্ষা। যে সকল শব্দকে ভাঙা যায় না এবং এরা এক বা একাধিক শব্দে যুক্ত হয়ে যৌগিক শব্দ গঠন করে, তাকে কি বলে? তাকে বলে মৌলিক শব্দ, যৌগিক শব্দ নাকি মিশ্র শব্দ? উত্তর হবে তোমার মৌলিক শব্দ। উত্তর কিন্তু ভুল হচ্ছে, এখানে মিশ্র শব্দ হবে না, এখানে মৌলিক শব্দ হবে। এরপর একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। নিচের প্রশ্নগুলো: অসত্য গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদপুরের কবিতায় ক্লান্ত পথিকেরা গ্রীষ্মের দুপুরে রোদ থেকে বাঁচতে অসত্য গাছের তলায় আশ্রয়ে নেয় বলে অসত্য গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়। শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা 2টি বইয়ের নাম লেখো। শ্যামল 2টি বইয়ের নাম হলো ভাস্কো দা গামা, আমার ভাইবো ও ক্লাস 7-এর মিস্টার ব্লেক। শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? শঙ্করের স্বপ্নে বাতাসের রং ছিল নীলচে। তারপর কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানি রাইন নদীর তীরে অবস্থিত ডুসেলডর্ফ শহরে। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পাইন গাছ সাধারণত শীতপ্রধান দেশে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখতে পাওয়া যায়। মাছরাঙা পাখিটির গায়ের রংটি কেমন? শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের কোথাও ছোট্ট বড় নীলের ছোঁয়া আছে, কোথাও লাল, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছেন? সুবিনয় চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধে কথাটি বলছেন পশু ভাষাবিদ রিউবেন ক্যাস্টাং সাহেব। হ্যাঁ, ক্যাস্টাং সাহেবের 2টি বন্ধুর নাম লেখো। ক্যাস্টাং সাহেবের 2টি বন্ধুর নাম হলো শিপাঞ্জি ও সিংহ। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? কবি প্রেমেন্দ্র মিত্র রচিত ঘাসফড়িং কবিতা। এই যে
হ্যাঁ, ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। হ্যাঁ, সাধারণত আশেপাশে কত দূরত্ব থেকে কুমোরে পোকা মাটি সংগ্রহ করে আনে? হ্যাঁ, 40 গজ দূর থেকে মাটি সংগ্রহ করে আনে। তারপর গোপাল ভট্টাচার্যের বাংলা ভাষায় কী ধরনের হ্যাঁ, বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন? গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনা, কীটপতঙ্গ বা পোকামাকড়দের উপর লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন। কবি সবার আগে কার চিঠি পেয়েছেন? কবি সবার আগে লাল মোরগের চিঠি পেয়েছেন। উত্তর পাহাড়টি কেমন? সেখানে কি দাঁড়িয়ে? উত্তর পাহাড়টি ন্যাড়া ধরনের এবং বরফে ঢাকা আর সবুজহীন। সেখানে আকাশে নয়ন তুলে বরফের রুপোলি কাপড় পরে পাইন গাছ দাঁড়িয়ে। ভাষা চর্চা লেখো। ভাষার প্রয়োজন কেন? মনের ভাব প্রকাশ করাবার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয়। যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে, যেমন ডক্টর বাবু, বিয়ে বাড়ি ইত্যাদি। নিচের পদগুলো বিসর্গ সন্ধি নিয়মে বিশ্লেষণ করো। মনোবাঞ্ছা সরজ, নিরেশ্বর, আবিষ্কার, পরিষ্কার এবং চতুর নানান। মনোবাঞ্ছা মন যোগ বাঞ্ছা একটা বিসর্গ আছে, সরজ স যোগ রজ, তারপরে নিরীশ্বর নি বিসর্গ যোগ ঈশ্বর, আবিষ্কার আবি যোগ কার, পরিষ্কার পরিযোগ কার, চতুর বানান চতু যোগ আনন, চতুরানন। তারপর নির্মোহ নি যোগ মোহ। নিচের শব্দগুলোর মধ্যে মৌলিক যৌগিক শব্দগুলি দুই ভাগে ভাগ করে সাজাও। যেমন কি কবি, বিদ্যামন্দির বই, করি আর কি, বিদ্যামন্দির বই, সফলতা, পণ্ডশ্রম, মাছ, ঝুলন্ত ছায়া, দাদা, দেখি। নিস্তম উপর উল্লেখিত শব্দগুলোর মধ্যে যৌগিক মৌলিক শব্দ বোঝাই যাচ্ছে। মৌলিক শব্দ কি? করি, এটাকে ভাঙা যায় না। বই, মাছ, ছায়া, দাদা এবং দেখি। যৌগিক শব্দ পণ্ড আর শ্রম দুটো আছে। ঝুলো যোগ অন্ত, সফলতা সফলতা, নিস্তম, বিদ্যামন্দির, এই যে এরকম। তাহলে এটা হচ্ছে তোমার যৌগিক মৌলিক শব্দ। এরপরে হচ্ছে দুই বা ততোধিক বাক্য উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন। হ্যাঁ, তাহলে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন? লেখো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরের কবিতায় কবি এক অলস শান্ত দুপুরের ছবি তুলে ধরেছেন। দুপুরে অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশের ছুঁয়ে যাওয়া দেখছে। দূরে চড়ে বেড়াচ্ছে গরু বাছুরের দল। হালকা বাতাসে মাঠের মিহি ধুলো উড়িয়ে যাচ্ছে। নদীর কূলে কাদের যেন খড় বোঝাই নৌকা দাঁড়িয়ে রয়েছে। নৌকা চালানোর মতো তখন কাউকে দেখা যাচ্ছে না। বিশ্ব কেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে? বড় বড় শহর কোলাহল মুখরিত থেকে এই গ্রাম্য জীবন অনেক আলাদা। তারপর পাগলা, বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? কথা সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে যে আকন্দবাড়ি গ্রামের কথা আছে তার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র 5-7 মাইলের মধ্যে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাতাস সাধারণত একটু এলোমেলোভাবে প্রবাহিত হয়। এর মূল কারণ হলো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ এবং আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাই বাতাস এখানে এলোমেলো আবার কখনো উত্তাল হয়ে প্রবাহিত হয়। এই কারণে লেখক বাতাসকে পাগলা বলেছেন। তারপরে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, এখানে কার কার কথা বলা হয়েছে? তার এমন অবস্থার কারণ লেখো। হাইনরিখ হাইনে রচিত পাইনদারি আকাশে নয়ন তুলে কবিতায় মরুভূমির বুকে পাম গাছ একাকী নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে প্রাণের স্পন্দন বেশি শোনা যায় না, তাই তার বুকে জমে উঠেছে একরাশ বেদনা। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের স্বভাব দেখা যায় যা মনকে তৃপ্তি দেয়। তার রোদের মতো নেই, তাই মন ভালো করার রোদ্দুরকে কবি মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? কবি অরুণ মিত্রের রচিত ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টি শেষ হয়েছে, তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িংয়ের দিকে। সে যেন কবিকে সবুজ মাথা তুলে নানা রঙের খেলা দেখিয়েছিল। ঘাসফড়িংকে দেখে কবি মুগ্ধ হয়ে যান। এইভাবেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। মাকড়সা দেখলে কুমোরে পোকা কী করে? গোপালচন্দ্র ভট্টাচার্য কুমোরে পোকার বাসাবাড়ি গদ্যাংশে মাকড়সা দেখলে কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে মেরে ফেলে না। শরীর হলো ফুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসার করে রেখে দেয়। এক থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে থাকে, তারপর অসার মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে। হজবরলর প্রশ্ন ভালো করে দেখো। শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল? 1 থেকে 14 পৃষ্ঠা কিন্তু তোমাদের। শেষ পর্যন্ত বিড়ালটি ফ্যাস ফ্যাস করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বিরাটপকে পালিয়ে গেল। কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল? বয়স 37 বছর, ওজন 250-এর।
হযবরলা গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে। তারপর ৭ গুণে কত হয়? উদ্ধৃতি কথাটি কে বলেছেন? উদ্ধৃতি কথাটি দ্বারকাক বলেছিলেন। তারপরে হযবরলা বইটির লেখককে সুকুমার রায়। লেখক এর বুকের মাপ, গলার মাপ এবং ২৬ ইঞ্চি হচ্ছিল কেন? বুড়ো যে ফিতে দিয়ে মাপছিল সেই ফিতের উপর শুধু ২৬ সংখ্যাটি ছিল। লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল? বিড়ালে পরিণত হয়েছিল। রুমালটা কোথায় বিড়ালে পরিণত হয়েছিল? সুকুমার রায় রচিত হযবরলা গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বিড়াল হয়ে গিয়েছিল। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আশা করি তোমরা যদি ভালো করে দেখো এবং একাধিক যে সেট আছে সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান দিতে পারবে। তোমাদের আবার মনে করিয়ে দিই, যদি এখনও তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।